আকাশবাণী শান্তিনিকেতনের বিশেষ অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ আলোচনার বিষয় হল বিকশিত ভারত। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত আছেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা সুদেষ্ণা গোস্বামী। আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বুঝতেই পারছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনার মধ্যে আমরা আনব, যা আমাদের শ্রোতাবন্ধুদের ক্ষেত্রে খুবই উপযোগী হয়ে উঠবে। এই বিষয়টি সম্পর্কে আমাদের গ্রামের সাধারণ প্রান্তিক মানুষদের কাছে বিষয়টি পৌঁছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনার কাছে প্রথম এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছি। এই যে বিকশিত ভারত, যে জনমুখী বিলটি সম্পর্কে আমরা শুনছি, এখন খুব চর্চার মধ্যে বিষয়টি রয়েছে, এটা সম্পর্কে যদি সাধারণ কিছু ধারণা আমাদের শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে আপনি দেন, খুব উপকৃত হব। বিকশিত ভারত আসলে কোনো একটি একক আইন বা বিল নয়, বরং আমরা বলতে পারি এটি একটি দীর্ঘমেয়াদী জাতীয় রূপরেখা, যাকে বলা যায় ভিশন ডকুমেন্ট, যার লক্ষ্য মূলত 2047 সালে, অর্থাৎ আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হচ্ছে সেই সময়ে ভারতকে একটি সম্পূর্ণ বিকশিত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই মূল ভাবনার বিষয়বস্তু হলো যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানব উন্নয়ন, প্রযুক্তির সঙ্গে সমতা ও অন্তর্ভুক্তি, এখানে ইনক্লুশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর অবকাঠামোর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, এগুলো সার্বিকভাবে যাতে সর্বসাধারণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে এই রূপরেখার আন্ডারে আসতে পারে। এই উদ্যোগে সরকার জনগণের মতামত, বিশেষ করে যুব সমাজ, শিক্ষাবিদ, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েছেন, তাদের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়েছেন, এবং যাতে সার্বিকভাবে ভারতীয় নাগরিকরা আলোর কাছে আসতে পারেন। তো সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ আপনার এই কথা থেকে উপকৃত হবে বলেই আমরা আশাবাদী। এই পর্বের দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসাবে গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? যদি এই সম্পর্কে একটু ধারণা আমাদের শ্রোতা বন্ধুদের একটু দেন। এখানে একটি বিষয় আমাদের ইতিবাচক, আমাদের যে ভাবনা চিন্তা, সেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। তবে এটি এই লক্ষ্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বটেই, কিন্তু একেবারে অসম্ভব নয়। কারণ প্রথমে যেটা বলি যে যেখানে কেন আমি বললাম একেবারে অসম্ভব নয়, তার যে ইতিবাচক যে দিকগুলো, সেগুলোকে আমি প্রথমে বলতে চাই। কারণ আমাদের যে জনসংখ্যা, তার মধ্যে বিশাল জনসংখ্যার একটা দিক রয়েছে যেখানে যারা যুব সমাজ, এবং যাকে আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসাবে আমি যদি চিহ্নিত করি, সেখানে যুব সমাজ কিন্তু আমাদের গোটা জনসংখ্যার মধ্যে অনেক ক্ষেত্রেই এই ভাবনা চিন্তাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে। আর একটা হচ্ছে দ্রুত ডিজিটালাইজেশন, যেটা আমাদের ইন্ডিয়াতে ধরুন 2025 সালে সব থেকে বেশি ডেটা আমরা কনজিউম করছি, কিন্তু ঠিক 10 বছর আগে 2015-তে ইন্ডিয়া বিশ্বের মধ্যে 130তম দেশ ছিল ইন্টারনেট ডেটা কনজিউম করার ক্ষেত্রে। তার মানে এই 10 বছরে কিন্তু একেবারে 130 থেকে একেবারে প্রথম সারিতে আমরা এসে উপস্থিত হয়েছি। কাজেই 10 বছরে যে এই ডিজিটালাইজেশন এবং ডেটা কনজিউম করার নিরিখে আমরা প্রথম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা পজিটিভ দিক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম। যে স্টার্টআপ ইকোসিস্টেমটাতে আমরা বর্তমান ভারত কিন্তু অনেক বেশি এটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে। আর একটা বৈজ্ঞানিক ও তথ্য প্রযুক্তির দিক থেকে যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু একেবারে এখন স্কুল পর্যায়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যেই সক্ষমতা কিভাবে আনা যায় সেটার উপর আলাদা করে আলোকপাত করা হয়। তবে চ্যালেঞ্জও নেহাত কম নয়। প্রথমেই যেটা আমার মনে হয় যে আমাদের দেশের এই বিপুল জনসংখ্যা, এবং সেক্ষেত্রে
দারিদ্র্য সীমার নিচে বহু বহু মানুষ বসবাস করেন এবং তারপরেই যেটা আমার মনে হয় যে তাদের কর্মসংস্থানের সমতার অভাব, শিক্ষার গুণগত মানও সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা উপেক্ষা করতে পারি না। এবং এই জনগণের যেহেতু বিপুল সংখ্যার মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, তাই কাজেই তাদের স্বাস্থ্য এবং যথার্থ পুষ্টি তারা পাচ্ছেন কি না সেই দিকগুলো কিন্তু ভাবনা চিন্তার একটা দিক। এবং তাছাড়া আরেকটি দিক রয়েছে যেটা হচ্ছে পরিবেশ ও জলবায়ু সংকট, গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কিভাবে প্রতিহত করব এই 2047 সাল পর্যন্ত, এবং তার জন্য আমরা সচেতন নাগরিক হিসেবে কি কি ধাপ আমরা পালন করব প্রতিদিনের জীবনে, সেটাও কিন্তু একটা যথেষ্ট চিন্তাভাবনা করার দিক। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে অনেকটা বিষয়টি সম্পর্কে ধারণা পেলাম। অনেক ক্ষেত্রে যুব সমাজ যে এগিয়ে আসবে এই বিশেষ বিলটির মাধ্যমে, তা অনেক ক্ষেত্রে পরিস্ফুট হলো আপনার কথার মাধ্যমে। আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরলেন। এছাড়াও আরেকটি বিষয় আপনার কাছে জানতে খুব ইচ্ছে করছে, এই যে বিকশিত ভারত গঠনে একজন সাধারণ নাগরিকের কি কি দায়িত্ব থাকা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমার মতে আপনি যে প্রশ্নটা করলেন, সেক্ষেত্রে একটা নীতি এবং বাস্তবায়নের মধ্যে যেন ফাঁক না থাকে, সেটা আমরা যেমন আলোচনা করি বা অনেক ক্ষেত্রে সমালোচনাও করি। তো সেক্ষেত্রে নাগরিক হিসাবে দায়িত্ব অনেকটা থাকে, কারণ সরকার সেটা তার একটা 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 স্বপ্ন হোক বা একটা গোল হোক, সেটা সেট যেমন করছেন। তো নাগরিকের দায়িত্বটা কিন্তু সেইটা পালন করা শুধুমাত্র নয়, সেটাকে বাস্তবায়িত করতে সাহায্য করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা উন্নয়নকে শুধুই যদি জিডিপিতে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবন মানের উন্নয়নের নিরিখে যদি আমরা ভাবি, তাহলে আমার মনে হয় সেটাও কিন্তু অনেকটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ ধাপ এই বিকশিত ভারতকে সঠিক একটা নতুন কাঠামোতে দাঁড় করানো, সেক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। বিকশিত দেশ বা বিকশিত ভারত মানে শুধুমাত্র বড় ইনফ্রাস্ট্রাকচার নয় বা বড় চওড়া রাস্তা নয়, হাইওয়ে নয়। তো সেক্ষেত্রে সচেতন নাগরিকই কিন্তু দেশের আসল ভিত্তি। একজন সাধারণ নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে আইন মেনে চলা, সঠিক সময়ে শুল্ক প্রদান করা অর্থাৎ ট্যাক্স দেওয়া সঠিক সময়, বা ট্যাক্স দেওয়ার গুরুত্বটা বোঝা, ভোটাধিকারকে সচেতনভাবে প্রয়োগ করা, দুর্নীতিকে স্বাভাবিক মনে না করা, এবং নিজের কাজ বা পেশায় যে পেশাতেই যুক্ত থাকুক না কেন সেখানে যতটা সম্ভব সৎ থাকা। তো কাজেই ছোট ছোট নাগরিক আচরণই বড় বড় পরিবর্তনের জন্ম দেবে বলে আমার মনে হয়। এবং বিকশিত ভারত মানে সেক্ষেত্রে দায়িত্বশীল নাগরিকের জন্ম দেওয়া। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের এখন থেকেই জানেন তো সাস্টেনেবল লিভিংয়ের ওপর গুরুত্ব দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা শিক্ষা স্তরে তো বটেই, একদম প্রাথমিক স্তরে শুরু করা উচিত, যেখান থেকে একেবারে নার্সারিতে একটি বাচ্চা ভর্তি হচ্ছে, তার মধ্যে যদি সেই সচেতনতাগুলোকে আমরা যদি ওর মধ্যে বপন করে দিতে পারি, তাহলে আমার মনে হয় 2047 সালে যে স্বপ্নটা দেখা হচ্ছে সেটা খুব একটা অবাস্তব নয়। অনেকটা বাস্তবায়ন এবং নতুন ভারতের লক্ষ্যে এই চিন্তাধারার হয়তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই সেই ভাবনা আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি। আমরা কিছু যদি পরিবর্তন আনি যেটার ফলে আগামী প্রজন্ম একটা বিকশিত ভারত পাবে, আপনি অনেকগুলো কথাই তুলে ধরেছেন, তার মধ্যে এছাড়াও যদি আরও কিছু বিষয়টির গভীরে গিয়ে আপনি বলেন। দেখুন, সবথেকে বড় প্রয়োজন কি জানেন তো, যে আমাদের মানসিকতা বা মনোভাবের পরিবর্তন। এইটা মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
আর আমরা যে সর্বক্ষেত্রে ভাবি যে এটা সরকারের দায়িত্ব, সরকার করবে, এই যে মানসিকতাটা, সেটা আমাদের রাজ্য সরকার হোক কিংবা আমাদের কেন্দ্রে যে সরকার আছে, সব দায়ভার তাদের দিকে ঠেলে দেওয়া, এই মানসিকতার পরিবর্তন দরকার। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা সব ক্ষেত্রে এখন যেটা আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি, আমি ভালো মন্দের বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমরা সব ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের শর্টকাট বা জুগার সংস্কৃতির ওপরে আমরা ভিত্তি করে আমরা মূলত চলছি। আমার মনে হয় যে সেটা একটা সঠিক অ্যাপ্রোচ নয়, সেটা চেঞ্জ করা যেতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি সবসময় আমার স্টুডেন্টদেরও বলে থাকি, যে পড়াশোনাকে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষে না ভাবা, পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ করে না রাখা, নিজের জীবনে তার কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, আমার নিজের জীবনে তার কি কোনো আলো আমার জীবনে এসে পড়ছে, সেইটা ভাবনা চিন্তা করা, আমার মনে হয় এগুলো খুব গুরুত্বপূর্ণ। ও আরেকটা বিষয় যেটা আমাদের বলা উচিত, যে সমালোচনামূলক চিন্তাভাবনা না করা উচিত, যে কোনো কিছুতে জাজমেন্টাল হওয়া, বা বেসিক একটা বাচ্চাকে ঘর থেকে তার মা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, বা যে থাকছেন, তার যে নৈতিক শিক্ষা সেইটা দেওয়া। আর যেটা আগেও আমি বললাম, একটু আগে বললাম, যে সাস্টেনেবল লিভিং, পরিবেশ সচেতন জীবনযাপন করতে অভ্যাস করানো, এবং এখন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্গ সমতা এবং সামাজিক সহানুভূতি এবং অন্তর্ভুক্তি, ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা সর্বক্ষেত্রে, সর্বস্তরে সেটা খুব প্রযোজ্য। গুরুত্বপূর্ণ বিষয়। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাচ্ছি, যেটা আমাদের প্রত্যেক দিনের চর্চা, প্রত্যেক দিনের বিকাশ, সেই বিকাশে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আত্মনির্ভর ভারত কিভাবে বিকশিত ভারতের পথ প্রশস্ত করবে বলে আপনি মনে করেন? দেখুন, আত্মনির্ভর মানে নিজেকে বিচ্ছিন্ন করা নয়, বরং নিজের শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আত্মনির্ভর ভারত বলতে ধরুন দেশীয় শিল্পকে আরও বেশি শক্তিশালী করে তোলা, কর্মসংস্থান বাড়ানো, বিপুল সংখ্যায় যুব সমাজের অধিকাংশ আমরা দেখছি যে এখন কর্মসংস্থানের জন্য তারা অনেক বেশি চিন্তিত। সেই জায়গাটা যাতে আমাদের আরও বেশি করে আমরা কর্মসংস্থান বাড়াতে পারি, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। আর আমদানি নির্ভরতা যাতে কমাতে পারি আমরা, মানে অন্যের ওপর ডিপেন্ডেন্ট যাতে আমাদের কম হতে হয়, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আর প্রযুক্তি ও গবেষণার স্বনির্ভর যাতে আমরা আরও বেশি হতে পারি, আমরা যাতে আরও বেশি আমাদের স্টুডেন্টদের, যুব সমাজকে, বা এই শিক্ষাক্ষেত্রে যাতে আমরা আরও বেশি গুরুত্ব দিতে পারি, আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে, সেদিকে আমাদের মনে হয় যে আত্মনির্ভর ভারতকে এই পথে অনেক বেশি বিকশিত ভারতের রূপরেখাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনার এই কথাগুলো সত্যি আজকের এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে। এই বিষয়গুলো আমাদের সত্যিই ভাবা খুবই প্রয়োজন, এবং এই যে ধারণা, এই যে নতুন জনমুখী বিল, সেটা সত্যি মানুষের মধ্যে একটা অনুপ্রেরণার অঙ্গীকার জাগাবে। সাধারণ নাগরিক এবং জনসমাজ এর থেকে কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করছেন? বিকশিত ভারতের সুফল সরাসরিভাবে সাধারণ মানুষের জীবনে অবশ্যই পড়বে বলে আমার বিশ্বাস। উন্নত স্বাস্থ্য পরিষেবা, মানবসম্মত শিক্ষা, যেটার কথা আমি বারবার করে বলছি, বা নিরাপদ কর্মসংস্থান, ডিজিটাল সুবিধার সমান সুযোগ। ডিজিটাল সুবিধার সমান সুযোগ বলতে আমি বলতে চাইছি, যেখানে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ যাতে একইভাবে যে ডিজিটাল সুযোগ সুবিধাগুলো যাতে ব্যবহার করতে পারে, যাতে কোথাও গিয়ে আমাদের বাড়িতে যারা প্রৌঢ়রা আছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, অ্যাট দি সেম টাইম যাতে সমাজের ধরুন যারা আর্থসামাজিক কাঠামো বা দারিদ্র্য সীমার নিচে আছে
তারাও যদি সেই প্রযুক্তিকে ব্যবহার করে সেখানে যাতে সমতাটা থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন, এটিও আমার বিশ্বাস যে তারা সুফল পাবে এই দিকগুলোতে। আচ্ছা, সামাজিক সুরক্ষা এবং ডিজিটাল যে সমস্ত বিষয়ের কথা বলছেন, যেগুলো আমাদের সাধারণ মানুষ আরও বেশি জানতে পারবে, আরও বেশি শিখতে পারবে। আমার মনে হয় যে উন্নয়নের কথা যেটা আপনি বলছেন, যে উন্নয়ন যদি অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তার সুফল শুধু শহরে নয়, সার্বিকভাবে গ্রাম, প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষ যারা সমাজের সেই স্তরে গিয়েও পৌঁছাবে। আচ্ছা, খুব ভালো লাগলো এই বিষয়টাতে কথা বলে আপনার সাথে। সাধারণত যুব সমাজ এগিয়ে এলে দেশ এগিয়ে আসে। তাই দেশকে এগিয়ে আনার এই মূল অনুপ্রেরণায় যুব সমাজকে সবসময় সামনে রাখা হয়। তাই যুব সমাজকে জাগিয়ে তোলার এই যে মন্ত্র, এই যে নতুন নতুন পদক্ষেপ, প্রকল্প সরকারি উদ্যোগে আমরা পাই, সেগুলো কতটা যুব সমাজকে নতুনভাবে দিশা দেখাতে পারে? আমি মনে করি এই উদ্যোগকে যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আম কারণ এটি যুব সমাজকে শুধুমাত্র একজন চাকরি প্রার্থী হিসাবে বা একটি চাকরি পেলে আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তার বাইরেও যে জীবনের বহুমুখী আরও সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে সাহায্য করবে। আর একই সঙ্গে স্টার্টআপ, স্কিল ডেভেলপমেন্ট, ইনোভেশনকে তারা গুরুত্ব দেবে এবং যুবকদের জাতি গঠনের অংশীদার করে তুলবে এই বিকশিত ভারত। তো কাজেই যুব সমাজ যদি স্বপ্ন দেখে, প্রশ্ন করে এবং দায়িত্ব নেয়, তাহলেই বিকশিত ভারত কেবল একটি লক্ষ্য নয়, একটি স্বপ্ন পূরণের চাবিকাঠি হতে পারে। আকাশবাণী শান্তিনিকেতনের এই বিশেষ অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় ছিল বিকশিত ভারত। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিশিষ্ট অধ্যাপিকা সুদেষ্ণা গোস্বামী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আসরে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এই বিষয়ে বলার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আকাশবাণী শান্তিনিকেতনের কাছে কৃতজ্ঞ। আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম আমি তপব্রত।